রিহান চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরে অপেক্ষা করছে পাপড়ি নামের মেয়েটির জন্য। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে রিহান পাপড়ির জন্য অপেক্ষা করছে, কিন্তু পাপড়ির দেখা নেই। মেয়েটি কি আজকে আসেনি? কিন্তু সে তো অনেক আগেই এসেছে, নাকি মেয়েটা চলে গেছে তার আসার আগেই? রিহানের চোখে ফুটে রয়েছে বিরক্তের ছাপ। হঠাৎ করে নজর পড়ে পাপড়ির দিকে। পাপড়ি আসছে আর সাথে একটি মেয়ে। পাপড়ি মেয়েটির সাথে কথা বলছে আর হাসছে। পাপড়ির প্রাণ খোলা হাসির দিকে এক পলকে তাকিয়ে রয়েছে রিহান। এতক্ষণের সকল বিরক্ত যেন নিমিষের মাঝেই উড়ে গেছে। পাপড়ির কাছে আসতেই রিহান বলে, এই যে মিস বাপরে। না, পাপড়ির কোনো সাড়া নেই। সে মনের আনন্দে হেসে খুদে হেঁটে যাচ্ছে। রিহান এবার পাপড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এই যে আমি আপনাকে কিছু বলছি। পাপড়ি ভ্রু কুঁচকে রিহানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কে আপনি? রিহান তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঘাড় বাঁকিয়ে চারিপাশটা নজর বুলিয়ে বলে, আপনার ব্রেইন এত উইক কেন? পাপড়ি কথাটা শুনে কপট রাগ দেখিয়ে বলে, এক্সকিউজ মি, আপনি জানেন আমি পড়ালেখায় কত ভালো? সবসময় ফার্স্ট হয়ে এসেছি আমি। ক্লাসে ফার্স্ট হলেই যে ব্রেন স্ট্রং হয় এমনটাও নয়। 2 দিন আগের ঘটনাই আপনার স্ট্রং ব্রেন থেকে চলে গেল মিস পাপড়ি। এই আপনার স্ট্রং ব্রেন। রিহানের মুখে পাপড়ি নামটা শুনে পাপড়ি বুঝতে পারলো ছেলেটাকে। পাপড়ি কয়েকক্ষণ চুপ থেকে মেকি হেসে বলে, ও, আপনি রিহান, আগে বলবেন তো নামটা। যাক, মনে পড়লো তাহলে আমাকে। পাপড়ির পাশে দাঁড়ানো মেয়েটি কানে কানে বলে, দোস্ত, ওই ছেলেটা নাকি যার খাবার ফেলে দিয়েছিলি তুই? হুম। দোষ, ছেলেটা দেখতে হেব্বি সুন্দর। পাপড়ির দাঁতে দাঁত চেপে বলে। তুই চুপ করবি ইভা? ইভা মুখ ছোট করে চুপ মেরে যায়। রিহান মুখ থেকে মাস্কটা খুলে বলে, মুখটা ভালো করে দেখে নেন আমার, পরের বার যেন আমাকে চিনতে ভুল না হয় আপনার। আর বাই দ্য ওয়ে, আজকে আমার কল কেটে দিলেন কেন সকালবেলা? ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল আমার ফোনের। কলটা আমি করেছিলাম আপনাকে, তাই আপনার ফোনের ব্যালেন্স কি করে শেষ হয়? পাপড়ি ধরা পড়ে যাওয়ায় ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ও আচ্ছা আচ্ছা, আপনি তো কল করেছিলেন আমাকে, তাহলে হয়তো আমার কানে লেগে কল কেটে গিয়েছিল, আর আমি ভেবেছি আপনি হয়তো কল কেটে দিয়েছেন। রিহান চোখ ছোট ছোট করে বলে। আপনি তো নাকি মুখে মিথ্যা কথা বলেন। পাপড়ি থম মেরে যায়। আসলেই সে নাকে মুখে মিথ্যা কথা বলেই যাচ্ছে। রিহান পকেটে হাত ঢুকিয়ে বলে, আমার টাকাটা কবে দিবেন মিস পাপড়ি? পাপড়ি কিছু বলতে যাবে, সাথে সাথেই ইভা বলে ওঠে, কে পাপড়ি? পাপড়ি চোখ বড় বড় করে রিহানের দিকে তাকিয়ে রিহানকে কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি করে বলে, দিয়ে দিব, খুব তাড়াতাড়ি দিয়ে দিব। তাড়াতাড়িটা কবে? দিয়ে দিব। আর আপনি এমন করছেন কেন? মাত্র 800 টাকার জন্য? দেখে তো মনে হচ্ছে খুব বড় লোকের ছেলে, তাহলে এই 800 টাকার জন্য আমার পেছনে পড়ে আছেন কেন? আপনি তো নিজের মুখেই বললেন বড় লোকের ছেলে, তাহলে আমি বড় লোক কি করে হলাম? বড় লোক তো আমার বাপ, আর বড় লোকের ছেলে বাপের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, তাই তো এই 800 টাকার জন্য আপনার পেছনে পেছনে পড়ে আছি। ঠিক আছে, দিয়ে দিব আপনার 800 টাকা, এবার সরুন। আর একটা কথা, ফোন দিলে ফোন ধরবেন। কেন? কেন মানে? আমার 800 টাকার খবর নেওয়ার জন্য। আর যদি না ধরেন তাহলে কি করব জানেন? কি করবেন? পুলিশে দিবেন নাকি? হুম, আমি এতটাও নির্দয় নই যে আপনার মতো সুন্দরী একটা মেয়েকে পুলিশে দিয়ে দিব। আমি সোজা আপনার হোস্টেলের সামনে গিয়ে আপনার নাম ধরে চিৎকার করব। পাপড়ি চোখ বড় বড় করে হতবাক হয়ে বলে, আপনি আপনি আমার হোস্টেলের খোঁজ পেলেন কি করে? পাপড়ির আতকে উঠে মুখটা দেখে রিহান মনে মনে হাসলো। রিহান পাপড়িকে ভয় দেখানোর জন্য জাস্ট এই হোস্টেল চিনার কথাটা বলেছে। সে তো পাপড়ির হোস্টেলের কথায় সেটা জানেই না। রিহান নিজেকে সামলে নিয়ে কবি কবি ভাব নিয়ে বলে, মন থেকে চাইলে সব পাওয়া যায়,
আমি এখন আসি। রাতে ফোন দিব, ভদ্র মেয়ের মতো কলটা ধরবেন। যদি না ধরেন তাহলে খবর আছে। রিহান কথাটা বলে চলে যায়। পাপড়ি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এ কথায় ফেঁসে গেল ও। ইভা হতবাক হয়ে বলে, এই অবন্তী, তোর নাম পাপড়ি হলো কবে থেকে? অবন্তী সরল গলায় বলে। 2 দিন আগের হল। তার মানে তুই ছেলেটাকে মিথ্যা কথা বলেছিস? হুম। পরিচয় গোপন করে আব্বার নিজের ফোন নাম্বার তো ঠিকই দিয়ে দিলা। আরে তখন মাথা কাজ করছিল না, তাই কিভাবে যেন নাম্বারটা দিয়ে ফেলেছি ছেলেটাকে। অবন্তী, তুই ফেসে গেছিস রে। এই ছেলে তোর পিছু ছাড়বে না মনে হচ্ছে। অবন্তী ভ্রু কুঁচকে বলে, মানে? ছেলেটা মনে হয় তোকে পছন্দ করে। অবন্তী তাচ্ছিল্য হেসে বলল। বাজে কথা, 2 দিন আগে জাস্ট একটা ধাক্কা খেলাম আর ছেলেটা আমাকে পছন্দ করে ফেললো। তুই মিলিয়ে নিস আমার কথাটা। আচ্ছা মিলিয়ে নিব, এখন চল, না হলে হোস্টেলে গেট বন্ধ করে দিবে। হাঁটা ধরলো দুই বান্ধবী। ইভা হাঁটার মাঝে মজা করে বলে, কিন্তু তুই যাই বলিস দোষ, ছেলেটা হেব্বি দেখতে আর তোর সাথে মানাবেও খুব। পুরাই চকলেট বয়। তোর মুখটা বন্ধ করে চুপচাপ হাঁট। কিন্তু অবন্তী খুব চিন্তায় পড়ে গেছে। এভাবে পরিচয় নিয়ে মিথ্যা কথা বলাটা ঠিক হয়নি তার। ছেলেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তার টাকা তাকে বুঝিয়ে দিয়ে এই ভার থেকে নিস্তার পেতে হবে। রাত প্রায় 10:30 বাজে ঘড়িতে। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। তার সাথে আকাশ জুড়ে তারার মেলা বসেছে। অয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এতক্ষণ নিচে থাকা জাহিনের দিকে তাকিয়েছিল, কিন্তু এখন এক নজরে আকাশের দিকে তাকিয়ে আছে আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। অন্যদিকে জাহিন বাগানের মধ্যবিত্ত স্থানে রঙিন টিন দিয়ে বানানো ছাউনির নিচে বসে আছে আর তার পাশে কয়েকজন মানুষ বসে আছে। হয়তো কিছু ব্যাপার নিয়ে মিটিং চলছে তাদের মাঝে। এক সময় মিটিং শেষ হলো, একে একে সবাই চলে যায়, কিন্তু জাহিন ঠায় বসে রয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা নুহাস বলে, ভাই ভিতরে যাবে না? জাহিন আস্তে করে বলে, তুই যা, আমি আসছি একটু পর। বেশিক্ষণ থেকো না, ঠান্ডা লাগবে। তুই যা। নুহাস মাথা নাড়িয়ে ভেতরে চলে আসে। ভেতরে আসতেই শিরিন খালাকে বলে, খালা, 1 কাপ কফি বানিয়ে দিতে পারবে আমাকে? আচ্ছা, আমি কফি নিয়ে আসতেছি। নুহাস উপরে চলে যায়। এর কিছুক্ষণ পরই যারা নামে নিচে খালি ওয়াটার বোতল নিয়ে। শিরিন খালাকে দেখে বলে, খালা, আমার বোতলে পানি ভরে দাও তো। শিরিন খালা বলেন, আমি নুহাস ভাইকে কফিটা দিয়ে আসি, পরে তোমার বোতলে পানি ভরে দিতাছি। যারা থম মেরে যায় শিরিন খালার কথাটা শুনে। শিরিন খালা কফি নিয়ে চলে যেতে নিলে যারা কিছু একটা ভেবে অধৈর্য গলায় বলে, খালা, আগে তুমি আমার বোতলে পানি ভরে দাও, পরে নুহাস ভাইয়াকে কফিটা দিয়ে আসো। আমি যাব আর আসব। যারা জেদ ধরে বলে, না না, তুমি আগে আমার কাজটা করে দাও। কথাটা বলে নিজেই শিরিন খালার কাছ থেকে কফির মগটা নিয়ে ডাইনিং টেবিলের উপরে কফির মগটা রেখে শিরিন খালার হাতে ওয়াটার বোতলটা দিয়ে বলে, আগে বোতলটা ভরে দাও, পরে অন্য কাজ। ঠিক আছে। শিরিন খালা কিচেনে চলে যেতেই যারা বাঁকা হেসে বলে, আজকে আমাকে ভয় দেখিয়েছো তুমি, তাই না? তোমাকে যদি নুনে পোড়া কফি না খাইয়েছি, আজকে আমি যারা তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলের মাঝখানে রাখা লবণের পাত্রটা এনে এক খাবলা লবণ নিয়ে কফির মগে দিয়ে চামচ দিয়ে নাড়তে থাকে। চোখ মুখে ফুটে আছে পৈশাচিক এক আনন্দ। শিরিন খালার আসার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে লবণের পাত্রটা যথা স্থানে রেখে ভালো মানুষের মতো দাঁড়িয়ে রইল যারা। শিরিন খালা যারাকে বোতলটা দিয়ে বলে, এই যে নাও তোমার বোতলটা। যারা বোতলটা নিয়ে বলে, ঠিক আছে, এবার তুমি কফিটা দিয়ে আসো নুহাস ভাইয়াকে তাড়াতাড়ি, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে, তখন খেতে মজা লাগবে না। হা হা হা, আমি যাইতাছি। শিরিন খালা চলে যেতেই যারা বিড়বিড় করে বলে, এই মজাটা তো মিস করা যাবে না। বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গিয়ে পর্দার আড়ালে লুকিয়ে নুহাসের ঘরের দিকে তাকিয়ে রইল। শিরিন খালা নুহাসকে কফি দিয়ে চলে গেছে, কিন্তু না, অনেকটা সময় পেরিয়ে গেছে, নুহাসের কোনো আহাজারির আওয়াজ শোনা গেল না। যারা ভ্রু কুঁচকে বলে, কি হলো ব্যাপারটা? কোনো সারা শব্দ আসছে না কেন? যারা ঘর থেকে বেরিয়ে পা টিপে টিপে নুহাসের ঘরের সামনে গিয়ে কান পেতে দাঁড়িয়ে রইল। না, নুহাসের কোনো সারা শব্দ নেই।
যারা এবার আস্তে করে পর্দাটা সরিয়ে ভেতরে তাকাতেই যা দেখলো তাতে যারার চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায়। নিজের দু চোখকে সে বিশ্বাস করতে পারছে না। সে কি ভুল দেখছে নাকি? যারা নিজের দু হাত দিয়ে দু চোখ কসলিয়ে নিল। না, সে ঠিকই দেখছে। নুহাস লবণ মেশানো কফিটা তৃপ্তি ভরে খাচ্ছে, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছে। যারার মাথা ঘুরছে এটা দেখে। একজন স্বাভাবিক মানুষ কি করে নুনে পোড়া কফিটা এত তৃপ্তি করে খেতে পারে? যারার চোখ মুখে বিরক্তি করে মনে মনে বলে, এ তো মানুষ নয়, এ তো স্বয়ং সমুদ্রে বাস করা সামুদ্রিক প্রাণী। এই লোক কেন নোনা জল থেকে স্থলে চলে আসলো? হ্যাঁ, যারা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরে নিশ্চিত পড়ে যাবে। যারা আস্তে করে সরে আসে, এলোমেলো পায়ে হেঁটে নিজের ঘরে এসে ধপ করে বেডে বসে পড়ল। বেডের উপরে রাখা ওয়াটার বোতলটা নিয়ে ক্যাপ খুলে ঢকঢক করে পানি খেতে শুরু করে। পানি খেয়ে যারা অবিশ্বাস্য গলায় বলে, এটা কি করে সম্ভব? নুহাস ভাই কি করে এই লবণ মেশানো কফি খেলো? নাকি আমি লবণের জায়গাতে চিনি মিশিয়ে দিয়েছি? কিন্তু পাত্রটা তো লবণের পাত্র ছিল, চিনির পাত্র তো কিচেনে থাকে। তাহলে যারা কথাটা বলে ঠোঁট কামড়ে ধরে তবদা মেরে বসে রইল। আজকে আর তার সারা রাত ঘুম হবে না এই চিন্তায়। জাহিন প্রায় 15 মিনিট বসে রইল এক জায়গাতে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। জাহিন কিছু একটা মনে করে উপরের দিকে তাকাতেই অয়ন্তীকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে যায়। এই মেয়ে ঠান্ডা বাতাসের মাঝে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? তাও আবার গরম কাপড় ছাড়া। জাহিন দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে এসে আলমারি থেকে একটা শাল বের করে ব্যালকনিতে এসে অয়ন্তীর গায়ে শালটা পেঁচিয়ে দিয়ে বলে, এভাবে ঠান্ডার মাঝে দাঁড়িয়েছেন কেন অয়ন্তী? আকস্মিক নিজের গায়ে শাল আর জাহিনের কণ্ঠস্বর শুনে অয়ন্তী চমকে গিয়ে জাহিনের দিকে তাকায়। জাহিন ভ্রু কুঁচকে বলে, কোনো সমস্যা? অয়ন্তী শালটা নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে মাথা নাড়িয়ে নিচু গলায় বলে, না, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে ঠান্ডার মাঝে দাঁড়িয়েছেন কেন? অয়ন্তী আকাশের দিকে পুনরায় নজর রেখে বলে, আচ্ছা, প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কি কখনো ভুলে যাওয়া যায় না? অয়ন্তীর মুখে আকস্মিক এমন কথা শুনে জাহিন বড্ড অবাক হয়। জাহিনের উত্তরের অপেক্ষা না করে অয়ন্তী কোমল স্বরে বলে, দূর আকাশের ওই চাঁদটার পাশে যে দুটো তারা ঝলমল করছে, ওই তারা দুটোকে আমি কি ভাবি জানেন? জাহিন আকাশের দিকে তাকিয়ে নির্বাক ভঙ্গিতে প্রশ্ন করল, কি ভাবেন? একটা আমার মা, আর ঠিক তার পাশেরটাই আমার দাদু। যখনই তাদের কথা আমার খুব মনে পড়ে, তখনই আমি আকাশের শত শত তারাদের ভিড়ের মাঝে তাদেরকে খুঁজে বেড়াই। কথাটা বলতে বলতে অয়ন্তীর কপল বেয়ে গড়িয়ে পড়ে চোখের নোনা জল। অন্যদিকে জাহিনের দু চোখে ভরে উঠেছে নোনা জলে। চোখের পলক ফেললেই গড়িয়ে পড়বে সেই নোনা জল। জাহিন ঢোক গিলে ধরা গলায় বলে, যারা আমাদের ছেড়ে চলে যায় আজীবনের জন্য, তারা কি সত্যি আকাশের তারা হয়ে যায়? জানি না, কিন্তু আমার বিশ্বাস আমার মা আর দাদু আকাশে তারা হয়ে আমাকে সব সময় দেখছে। জাহিন আহত গলায় বলে, তাহলে কি ভাইও আমাকে দেখছে আকাশের তারা হয়ে? হয়তো। জাহিন কিছু একটা ভেবে চোখের জল মুছে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে অন্যদিকে ফিরে। পুরুষ মানুষদের এভাবে মেয়ে মানুষের মতো চোখের জল ফেলতে নেই। তাদের মনের ভেতরে শত শত যন্ত্রণাকে মাটি চাপা দিয়ে সব সময় শক্ত থেকে মেয়েদের চোখের জল মুছে দিতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। জাহিন অয়ন্তীর দিকে ফিরে তাকায়। মেয়েটা নিঃশব্দে অবিশ্রান্ত ধারায় কান্না করে যাচ্ছে। মেয়েটাকে একটু সান্ত্বনা দেয় বা উচিত তার। জাহিন দু হাত বাড়িয়ে অয়ন্তীর ছোট্ট মুখখানা নিজের দু হাত দ্বারা আগলে নেয়। অয়ন্তীর অশ্রুসিক্ত নয়নে জাহিনের দিকে তাকিয়ে আছে। জাহিন অয়ন্তীর চোখের জল মুছে দু হাত অয়ন্তীর গালের উপরে রেখে নরম গলায় বলে, যারা আল্লাহর কাছে অতি প্রিয় মানুষ হয় তাদেরকে আল্লাহ তাআলা একটু বেশি তাড়াতাড়ি আমাদের সকলের কাছ থেকে কেড়ে নেয়। তাই এটা নিয়ে কষ্ট না পেয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, তাই না? অয়ন্তী জাহিনের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়, কিন্তু কিছু বলে না জাহিনের কথা শুনে। অয়ন্তীর কান্না থেমেছে, কিন্তু ফুপানো কমেনি। কান্না করার কারণে অয়ন্তীর চোখ মুখ লাল হয়ে আছে, বিশেষ করে নাকের ডগা লালচে হয়ে আছে। লাল ঠোঁট জোড়া কান্না করার জন্য তিত্তির করে কাঁপছে।
জ্যোৎস্নার আলোতে অয়ন্তীকে অপলক লাগছে জাহিনের চোখে। জাহিন শুকনো ঢোক গিলে। তাকে অয়ন্তীর দিকে অন্য দিনগুলোর তুলনায় আজকে বড্ড টানছে। মনের সকল অবাধ্য অনুভূতিরা যেন জেগে উঠেছে ধীরে ধীরে। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা এভাবে লাফাচ্ছে কেন, মনে হচ্ছে যেন এক্ষুনি বেরিয়ে যাবে। বড্ড অধৈর্য দেখা গেল জাহিনকে, কিন্তু নিজের টাল হারালো না। আজকে না হয় নিজের মনের ভেতরে সুপ্ত হয়ে থাকা ইচ্ছেগুলো একটু প্রাধান্য দেওয়াই যেতে পারে। জাহিন কিছুক্ষণ ঠোঁটে ঠোঁট চেপে রেখে প্রগাঢ় গলায় বলে, অয়ন্তী। অয়ন্তী চোখ তুলে তাকায় জাহিনের পানে। জাহিনের শান্ত চোখের গভীর চাহনি দেখে অয়ন্তীর বুকটা ধক করে ওঠে। জাহিনের আজকের এই চাহনি বড্ড অন্যরকম লাগছে অয়ন্তীর কাছে। সেটা মেয়ে হয়ে সে স্পষ্ট বুঝতে পারছে জাহিনের চোখের ভাষা। অয়ন্তী ঢোক গিলল। জাহিন পুনরায় বলে উঠল, একটা কথা বলবো, রাখবেন? অয়ন্তী নিচু গলায় বলে, কি কথা? জাহিন ঘোর লাগা কণ্ঠে বলে, আপনাকে যদি আজকে এটা গভীরভাবে ছুঁয়ে দিই, তাহলে কি আমি খুব বেশি অপরাধী হয়ে যাবো আপনার চোখে? জাহিনের মুখে এমন কথা শুনে অয়ন্তীর দম আটকে যায়। কি বলবে সে জাহিনকে? এমনভাবে আবদার করলে কি ফিরিয়ে দেওয়া যায়? যায় না তো। আর সেখানে যদি তার স্বামী? অয়ন্তীর লজ্জায় চোখ বন্ধ করে নিয়ে অপেক্ষা করে নতুন এক স্পর্শের। জাহিন অয়ন্তীর চোখ বন্ধের পাতা দেখে বুঝতে পারল অয়ন্তী তাকে অনুমতি দিচ্ছে। জাহিন আস্তে করে ঝুঁকে আসে অয়ন্তীর মুখের দিকে। জাহিনের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে অয়ন্তীর মুখে। জাহিন অয়ন্তীর লাল হয়ে থাকা নাকের ডগায় নিজের পুরুষালী ঠোঁট ছোঁয়ায়। প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে অয়ন্তী চমকে উঠে। শির দ্বারা বয়ে চলে যায় এক নাম না জানা এক অনুভূতি। সমস্ত কায়া কেঁপে ওঠে তার। শরীর যেন অসাড় হয়ে আসছে তার, কিন্তু তারপরও ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। জাহিন নিজেকে আর ধরে রাখতে না পেরে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে অয়ন্তীর কাঁপতে থাকা অস্ত্রদ্বয়ের দিকে। জাহিন ভারী নিঃশ্বাস ফেলে ছুঁয়ে দেয় অয়ন্তীর ওষ্ঠদ্বয়। অয়ন্তী চোখ বন্ধ করে অনুভব করছে এক নাম না জানা অনুভূতি। নিজের অজান্তেই নিজের হাত দ্বারা জাহিনের হাত শক্ত করে খামচে ধরে। জাহিনের এত কোনো হুঁশ নেই, সে আছে অন্য এক মত্তে। কিন্তু হঠাৎ করেই জাহিন অয়ন্তীর কাছ থেকে ছিটকে দূরে সরে আসে। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। অয়ন্তী লজ্জায় মাথা নিচু করে রেখেছে। জাহিন নিজের ঠোঁট আঁকড়ে ধরে। অয়ন্তী আর এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমের ভেতরে চলে যায়। জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি করে বসলো? আবেগের বসে এটা সে। অয়ন্তী কি ভাববে এবার? এত জলদি এমনটা করতে চায়নি সে। আস্তে ধীরে এগোতে চেয়েছিল, কিন্তু সবটা যেন চোখের পলকে ঘটে গেল। জাহিন এলোমেলো পায়ে গিয়ে ব্যালকনিতে রাখা দোলনায় বসে পড়ে। এবার অয়ন্তীর সামনে যাবে কি করে সে? বড্ড অস্বস্তি বোধ হবে তার হয়তো। অয়ন্তীরও এমনটা হবে। জাহিন চোখ বন্ধ করে হাঁটুর উপরে কোনোয় রেখে দু হাত দ্বারা মাথার চুল শক্ত করে খামচে ধরে। এদিকে অয়ন্তী গায়ে মাথায় কম্বল জড়িয়ে নিয়ে শুয়ে আছে। কি করে সে এবার জাহিনের সামনে যাবে? সে তো লজ্জায় মরে যাবে। অয়ন্তী নিজের ঠোঁটের উপরে হাত রেখে লাজুক হাসল। ভেসে উঠে চোখের সামনে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সুন্দর মুহূর্তটা। আজকে আর দু চোখের পাতায় হয়তো ঘুম এসে ধরা দিবে না। এই চিন্তায় হয়তো সারা রাত বিভোর থাকবে। ঘড়ির কাঁটায় সকাল 8:30 বাজে। অয়ন্তী আধ বোঝা চোখে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিয়ে কয়েক মুহূর্ত পরে সম্পূর্ণ রূপে চোখ মেলে ছাদের উপরে ঝুলে থাকা সাদা রঙের ফ্যানের দিকে তাকিয়ে রইল। কিন্তু কিছু একটা মনে পড়তেই চোখ বড় বড় করে তরাক করে শোয়া থেকে উঠে বসে। ঘরের চারিদিকে নজর বুলিয়ে দেখে নেয় জাহিন আছে কিনা, কিন্তু জাহিনের কোনো অস্তিত্ব পাওয়া গেল না। কোথায় গেল লোকটা? হয়তো নিচে আছে। রাতের বেলা কখন যে চোখ লেগে গিয়েছিল অয়ন্তী বুঝতে পারেনি। আর জাহিনই বা কখন আসলো রুমে রাতের বেলা? অয়ন্তী তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে নিচে নামে। অয়ন্তী নিচে নেমে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু জাহিন নেই।
অয়ন্তীকে দেখা মাত্রই রুনা আক্তার অয়ন্তীর দিকে এগিয়ে এসে বলেন, অয়ন্তী, তুমি ঠিক আছো এখন? অয়ন্তী চাচি শাশুড়ির মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক হয়ে বলে, আমার আবার কি হবে? জাহিন যে বলল তুমি নাকি মাথা ব্যথার কারণে রাতে ঘুমাতে পারোনি ভালো করে, তাই তো আমরা তোমাকে আর ডাকিনি। অয়ন্তী চোখ বড় বড় করে বলে, মাথা ব্যথা আমার। হুম। উনি কোথায়? কে জাহিন? ও তো সকাল হতে না হতেই তাড়াহুড়ো করে চলে গেল, এমনকি নাস্তাও করে যায়নি। কি নাকি কি গুরুত্বপূর্ণ কাজ আছে। অয়ন্তী মনে মনে হাসলো, বুঝতে পারলো সবাইকে বলা জাহিনের মিথ্যা কথার মানেটা, যাতে করে তার মুখোমুখি জাহিনকে না পড়তে হয় আর অয়ন্তীর ঘুমিয়ে থাকার সুযোগটা কাজে লাগিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু একভাবে ভালোই হয়েছে জাহিন সকাল সকাল চলে যাওয়াতে, না হলে তারও জাহিনের সামনে পড়তে ভীষণ লজ্জা লাগতো। কিন্তু স্বামী স্ত্রীর মাঝে এমনটা হওয়া তো স্বাভাবিক, তাহলে দুজনের মাঝে এত জড়তা কাজ করছে কেন? হয়তো তাদের দুজনের এই সম্পর্কটা সেই পর্যায়ে এখনো পৌঁছায়নি। রুনা আক্তার বলেন, চলো নাস্তা করে নিবে, অসুস্থ অবস্থায় না খেয়ে আর থাকতে হবে না। চাচি, আমি এখন ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আগে সবাই নাস্তা করুক, তারপর আমি আপনাদের সাথে করব। আচ্ছা, আমাদের সাথেই করিও। কিছুক্ষণ পরই যারা কলেজ ড্রেস পরে একেবারে নিচে নেমে আসে, ডাইনিং টেবিলের চেয়ারে বসতে বসতে বলে, মা জলদি নাস্তা দাও, খুব খিদে পেয়েছে। জহুরা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলেন, বস দিচ্ছি। এদিকে আজমল শেখ খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে বলেন, তোমার পড়ালেখা কেমন চলছে যারা? জি বাবা, ভালো। ভালো হলেই ভালো, আর বোর্ড পরীক্ষাও তো দেরি নেই, আমি তোমার রেজাল্ট যেন ভালো দেখি। জি বাবা। এমন সময় আহান ফোড়ন কেটে বলে উঠে, চাচ্চু, আপু না একটু পড়াশোনা করে না, সব সময় কিনে চিন্তা করে। তুমি আপুকে আচ্ছা করে বকে দাও, পরের বার যেন আপু ভালো করে পড়াশোনা করতে পারে। আজমল শেখ গম্ভীর গলায় বলে, সারা বছর কি করলা না করলা সেটা আমার দেখার বিষয় নয়, আমি তোমাদের দুজনের বছর শেষে ভালো রেজাল্ট দেখতে চাই। তাই একজন আরেকজনের খুঁত না ধরে নিজের পড়াশোনায় মনোযোগী হও। কথাটা বলে আজমল শেখ নিজের ঘরে চলে যান, আর যাওয়ার আগে স্ত্রীকে বলেন ঘরে যাওয়ার জন্য। বাবা চলে যেতেই যারা কটমট চোখে আহানের দিকে তাকায়। টেবিলে আপাতত যারা আর আহান ছাড়া কেউ নেই, অন্যরা সবাই খাওয়া দাওয়া করে চলে গেছেন। যারার ইচ্ছে করছে আহানের মুখে স্টোপলার মেরে দিতে, যাতে পরের বার এসব কথা না বলতে পারে। আহান যারার চাহনি দেখে চিৎকার করে বলে, মা দেখো, আপু আমার দিকে কিভাবে তাকিয়ে আসে, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। যারা রেগে বলে, এই চুপ, একদম চিৎকার করবি না। এই তুই আমার ভাই নাকি দুশ্মন বলতো? বাবার কাছে এসব কথা বলা কি খুব দরকার ছিল? আহান কিছু বলতে যাবে, তখনই রুনা আক্তার কিচেন থেকে এসে বলেন, উফ, তোরা দুই ভাই বোন একসাথে হলেই ঝগড়া করিস। আর আয়হান, তোরেই বা এসব কথা বলার কি দরকার ছিল তোর চাচ্চুকে? বলেছি, বেশ করেছি, আর বলবো। যারা বসা থেকে উঠে আহানের দিকে তেড়ে যেতে নিবে, তখনই আজমল শেখের গলার আওয়াজ ভেসে আসে রুম থেকে, আমি যেন আর একটা আওয়াজও না শুনি তোমাদের। চুপচাপ খাওয়া দাওয়া করে দুজনের সময় মতো স্কুলে আর কলেজে যাও। যারা বসে রাগী চোখে আহানের দিকে তাকিয়ে আছে। আহানও বোনকে ভেঙচি কেটে যাচ্ছে সমান তালে। অয়ন্তী হা করে দুই ভাই বোনের ঝগড়া দেখছে, এ যেন টম অ্যান্ড জেরি, একজনের থেকে আরেকজন। এর কিছুক্ষণ পরে নুহাস আসে। নুহাসকে রেখেই জাহিন চলে গিয়েছে। নুহাস জাহিনের সাথে যেতে চেয়েছিল, কিন্তু জাহিনই নুহাসকে পরে আসতে বলে গেছে। নুহাস এক পলক যারার দিকে তাকিয়ে আহানের পাশের চেয়ারে বসে আহানের কাছে চাপড় মেরে বলে, কি আহান বাবু, এখনো খাওয়া হয়নি? আহান হেসে বলে, খাচ্ছি তো, তাড়াতাড়ি খেলে তো গলে খাবার আটকে যাবে, তাই আস্তে ধীরে খাচ্ছি। তাই ঠিক আছে, আস্তে ধীরে খাও। এমন সময় যারা বিড়বিড়িয়ে বলে, এসে গেছে সামুদ্রিক প্রাণী। নুহাস যারার বিড়বিড়ানো শুনে তার দিকে তাকায়। যারা নিচের দিকে তাকিয়ে খেয়েই যাচ্ছে। রুনা আক্তার নুহাসকে খাবার দিতে দিতে বলেন, আয়হান, তাড়াতাড়ি খাবারটা শেষ করো, স্কুলে সময় হয়ে যাচ্ছে। এদিকে যারা খাবার খাওয়া থামিয়ে ভাবি আর চাচিকে উদ্দেশ্য করে বলে, চাচি, ভাবি, জানো আমাদের বাড়িতে একটা সামুদ্রিক প্রাণী আছে। অয়ন্তী আর রুনা আক্তার অবাক হয়ে যায় এমন কথা শুনে। নুহাস
বুঝতে পারছে সামুদ্রিক প্রাণী যে তাকেই বলা হচ্ছে, তাই নুহাস কিছু না বলে অধরকনে হাসি রেখে মাথা নিচু রেখে চুপচাপ খেয়ে যাচ্ছে। অয়ন্তী ভ্রুকুসকে বলে, সামুদ্রিক প্রাণী এই বাড়িতে কে? যারা চিবিয়ে চিবিয়ে বলে, আমাদের আশেপাশেই আছে, যে নুনে পোড়া কফি তৃপ্তি ভরে খায়। কি সব বলছো তুমি যারা? কিচ্ছু বুঝতে পারছি না আমি। রুনা আক্তার বলে। ওর কথা বাদ দাও তো অয়ন্তী, তুমি বরং খাওয়া শুরু করো। যারা হাত ধুতে ধুতে বলে, ভাবি তোমার বুঝে লাভ নেই, আমি যা বোঝার বুঝে গেছি গতকাল রাতে। আমি এখন আসি, আমার কলেজে লেট হচ্ছে। আর আহান, তোর খাওয়া শেষ হয়ে থাকলে চল, যথেষ্ট খেয়েছিস, আর খেতে হবে না। এমন সময় জহুরা বেগম যারা আর আহানের টিফিন বক্স নিয়ে এসে বলেন, টিফিন বক্স দুটো দুজনে নিয়ে যাও। যারা বিরক্ত গলায় বলে, মা তোমাকে বলেছি না আমি এইসব টিফিন ফিফিন নিব না, তারপরেও কেন দাও? জহুরা বেগম চোখ গরম করে বলেন, চুপচাপ টিফিন বক্সগুলো নিয়ে যাও, আহানেরটা আহানের ব্যাগে ভরে দিবে। যারা চলে যায়। নুহাস চুপচাপ বসে খাচ্ছে আর রাত্রের ঘটনা মনে করে মুস্কি মুস্কি হাসছে। যারা যে তার রাতের করা অভিনয়টা বুঝতে পারেনি এটা মনে করেই মূলত হাসছে। রাতের বেলার ঘটনা। রাতে শিরিন খালার কফি নিয়ে আসতে দেরি হচ্ছে বলে নুহাস নিজের ঘর থেকে বেরিয়ে এসে করিডোরে দাঁড়ায়। তখনই ডাইনিং টেবিলের দিকে নজর যেতেই যারাকে কফির মগে লবণ মেশাতে দেখে নুহাস হতভম্ব হয়ে যায়। চোখ বড় বড় করে যারার করার কাজগুলো দেখেই যাচ্ছে সে। যারা উপরের দিকে তাকাতেই নুহাস চট করে নিজের রুমে ঢুকে সশব্দে হেসে ওঠে। নুহাসের চোখের সামনে এখনো যেন দৃশ্যটা ভাসছে, কিন্তু এটা বুঝতে পারছে না এই কফিটি কি ওরই নাকি অন্য কারোর জন্য। এর কিছুক্ষণ পরেই শিরিন খালা নুহাসের রুমে কফির মগ নিয়ে এসে বলে, নুহাস ভাইয়া তোমার কফি। নুহাস ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে বলে, ঠিক আছে, টেবিলে রাখো। শিরিন খালা কফির মগ রেখে চলে যায়। নুহাস এক দৃষ্টিতে তাকিয়ে আছে কফির মগটার দিকে। কফির মগে চুমুক দিবে নাকি দিবে না ভেবে দোটানায় পড়ে গেল। তবে একবার একটু টেস্ট করে দেখে যাক এটা জারার লবণ মিশিয়ে দেওয়া কফির মগটা কিনা। নুহাস কফির মগটা নিয়ে জিহ্বা দিয়ে কফি টেস্ট করে সাথে সাথে থুতু মেরে দিতেই চোখ মুখ খিচে বলে, ভাইরে ভাই, সমুদ্র থাকা সব লবণ কফির মধ্যে ঢেলে দিয়েছে মেয়েটা। এই কফি খেলে নিশ্চিত আমার কপালে মরণ লেখা আছে। এই কফি কিছুতেই খাওয়া যাবে না। নুহাস কফির মগটা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিবে তখনই পর্দার আড়ালে থাকা কারো অস্তিত্ব বুঝতে পেরে থেমে যায়। অধর কোণে হাসি রেখে নুহাস পায়চারি করা শুরু করে দিয়ে কফির মগটা নিজের মুখের সামনে এনে এমন একটা ভাব ধরে যেন যেই কপ কেউ দেখে বুঝতে পারবে নুহাস তৃপ্তি ভরে কফিটা খাচ্ছে। কিন্তু আসলে নুহাস তো এই কফির এক চুমুকও খায়নি। আর উল্টো দিকে যারা ভেবে বসে রয়েছে নুহাস কফিটা তৃপ্তি ভরে খেয়েছে। নুহাস নাস্তা করে বের হতে নিবে তখনই অয়ন্তীর ডাক পড়ে। নুহাস অয়ন্তীর দিকে ফিরে বলে, কিছু বলবেন ভাবি? অয়ন্তী একটা হলদে রঙের ব্যাগ নুহাসের দিকে এগিয়ে দিয়ে বলে, আসলে এই ব্যাগটা সারাফ ভাইকে, মানে আপনার বন্ধুকে একটু দিয়ে দিতে পারবেন? নুহাস ভ্রু কুঁচকে বলে, কি আছে এতে? শার্ট। কার শার্ট? সারাফ ভাইয়ার। আসলে আমার ফ্রেন্ড লিজা ওনার শার্টটা নষ্ট করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি শাহরুখকে শার্টটা দিয়ে দিব। আচ্ছা। নুহাস শার্টটা নিয়ে চলে যায়। অয়ন্তীও নিজের রুমে চলে যায়। বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে অয়ন্তীর কাছে। তবে চাচি শাশুড়ি, শাশুড়ি মা, দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর আছেন, কিন্তু তারাও নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। অয়ন্তীর একা রুমেও থাকতে ভালো লাগছে না, তাই ভাবলো একটু ছাদে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ, অয়ন্তী চলল ছাদে। ছাদের দরজা খুলতেই ওই দিনের মতোই কবুতরগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে গেছে, কিন্তু গতবারের মতো এবার আর অয়ন্তী ভয় পায়নি, বরং চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। ছাদের মাঝে দৌড়ে গিয়ে অয়ন্তী বসে থাকা কবুতরগুলোকে উড়িয়ে দিল। শেখ বাড়ির সব কিছুর থেকে অয়ন্তীর কাছে ছাদটা যেন সব থেকে প্রিয় হয়ে উঠল এই মুহূর্তে। অয়ন্তীর নজর পড়ে ছাদের কোণে থাকা কবুতরের খাবারের উপরে। অয়ন্তী এগিয়ে গিয়ে এক মুঠো সরিষা নিয়ে কবুতরগুলোর দিকে ছড়িয়ে দিল।
কবুতরগুলো ঝাঁক বেঁধে উড়ে এসে ছাদের মেঝেতে থাকা সরিষার দানাগুলো টুকে টুকে খেতে শুরু করলো। অয়ন্তী হাসি মুখে সেই সুন্দর দৃশ্যটা প্রাণ ভরে দেখছে। নুহাস থানায় এসে সারাফের শার্ট নিয়ে। নুহাসকে থানায় দেখে সারাফ নিজের চেয়ারে হেলান দিয়ে বসে মজার ছলে বলে, আরে নুহাস পল্লী যে, তা আমার থানায় আসার কারণ কি? আপনার নুহাস পল্লী কারণ নামে মামলা টামলা করতে এসেছেন নাকি? নুহাস বিরক্ত হয়ে চেয়ারে বসতে বসতে বলে, তুই বড্ড বেশি কথা বলিস সারাপ। সারাফ হেসে বলে, ভাই দেখ, আল্লাহ আমাদের মুখ দিয়েছে কথা বলার জন্য, আর এখন এই মুখ যদি কথা না বলে চালাই তাহলে তো আমার মুখ পুরাই অকাজ হয়ে যাবে। কথায় আছে, দার মুখ যত শান দিবি ততই ধারালো হবে। নুহাস গম্ভীর গলায় বলে, হয়েছে। সারাফ ভ্রু কুঁচকে বলে, কি হবে? তোর লেকচার দেওয়া। সারাফ নিচু গলায় বলে, হয়েছে। নুহাস ব্যাগটা সারাফের দিকে এগিয়ে দিয়ে বলে, নে ধর। সারাফ ব্যাগটা নিতে নিতে বলে, কি এটা? তোর শার্ট। যাক, তাহলে তোর এত বছর পর মনে পড়লো আমার শার্টটা ফিরিয়ে দিতে। তোর ওই শার্ট কবে পা মোছার কাপড় বানিয়ে আগুনে পুড়িয়ে স্বেচ্ছায় বাতাসে উড়িয়ে দিয়েছি আমি। সারাপ অবিশ্বাস্য গলায় চোখ বড় বড় করে বলে, তুই আমার শার্টটা দিয়ে এসব অকাজ করেছিস নুহাস পল্লী? নুহাস বিরক্তকর গলায় বলে, তোর 5 বছর আগে শার্টের জন্য এত ঢং না ধরলেও চলবে, এমন অনেক শার্ট আমি তোকে দিয়ে রেখেছি। সারাপ ঢং করে বলে, ওই তুই কি আমাকে খোটা দিচ্ছিস এর জন্য? থাক, তোর সব শার্ট আমি ফিরিয়ে দিব খুব তাড়াতাড়ি, তারপরেও তোর খোটা শুনতে আমি রাজি নই। নুহাস ক্লান্ত গলায় বলে, আমি তোর এই ঢং আর নিতে পারছি না, আমি গেলাম। তাহলে এই ব্যাগের ভিতরে কোন শার্ট আছে? নুহাস বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, লিজা নামের মেয়েটি শার্টটা পাঠিয়েছেন আপনার জন্য। সারাপ থমকে যায় লিজা নামটা শুনে। নুহাস সারাপকে পরোক্ষ করে বলে, কি মনে লাড্ডু পড়ছে নাকি আপনার? এই নুহাস, তুই যা তো এখান থেকে, বেশি কথা না বলে। যাচ্ছি, আমি তোর এই থানায় থাকতে আসিনি। নুহাস চলে যায়। সারাপ ব্যাগ থেকে শার্টটা বের করতেই একটা চিঠি পায়। সারাপ চিঠিটা ভাঁজ খুলে চিঠিটা পড়তে শুরু করে। এই যে মিস্টার খারাপ নাকি সারাপ মির্জা, শুনলাম আপনি নাকি এসআই। তো মিস্টার এসআই সাহেব শুনুন, আপনার শার্টটা আমি ঠিক করে দিয়েছি। এখন আর আমার নামে মামলা ঠুকিয়ে দিতে হবে না আপনাকে এত কষ্ট করে। এখন এই শার্টটা আপনি আজীবন আপনার গলায় ঝুলিয়ে রেখে বসে থাকেন। ও আরেকটা কথা, লিপস্টিকের দাগটা তুলতে পারি নাই, তাই সেই জায়গাতে সুন্দর করে একটা সুতোর কারুকাজ করে দিয়েছি। আর হ্যাঁ, কারুকাজটা দেখে আবার অন্য কিছু ভেবে বসবেন না, আপনারা ছেলেরা তো আবার একটু বেশিই বোঝেন, তাই আগে ভাগেই বলে দিলাম কথাটা। আমার মাথায় তখন যা এসেছে তাই করেছি, বুঝেছেন? তাই পুনরায় আবারও বলছি, সাবধান, অন্য কিছু ভাবার চেষ্টাও করবেন না। ইতি, লিজা হক। সারাপ তাড়াতাড়ি করে শার্টটা মেলে ধরে চোখের সামনে। লাভ আকৃতির ডিজাইনটা দেখা মাত্রই সারাফের ঠোঁটের কোণে ফুটে উঠে মৃদু হাসি। মেয়েটা কি তাকে এভাবে প্রেম নিবেদন করলো নাকি? কিন্তু চিঠিতে তো স্পষ্ট বলে দিয়েছে অন্য কিছু না ভাবার জন্য। তাও আবার একবার নয়, দুবার লিখেছে কথাটা। লিজা বললেই হলো সারাপ যা খুশি তাই ভাবতে পারে। সারাফের ভাবনাটা একান্তই নিজের। এখানে লিজার নাক গলানোর কে?